চলুন আজ একটা টাইম ট্রাভেল করা যাক সোজা বাংলা সাহিত্যের মধ্যযুগে। আর সেখানে গিয়ে আমরা এমন একজনের সাথে পরিচিত হব যিনি তার সময়ের থেকে কয়েকশো বছর এগিয়ে ভাবতেন। হ্যাঁ, আমি বলছি কবি মুকুন্দরাম চক্রবর্তীর কথা। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। ষোড়শ শতক, মানে আজ থেকে প্রায় ৫০০ বছর আগে, যখন উপন্যাস শব্দটারই জন্ম হয়নি, তখন একজন কবি কি করে উপন্যাসের অগ্রদূত হয়ে গেলেন? বেশ অবাক করা ব্যাপার, তাই না? চলুন আজ এই রহস্যটারই কিনারা করা যাক। তো মুকুন্দরামকে বুঝতে হলে সবার আগে আমাদের তার সময়টাকে একটু বুঝতে হবে। মানে যে সময়ে তিনি জন্মেছিলেন সেই ষোড়শ শতকের বাংলাকে চিনতে হবে। কারণ তখনকার জগৎটা ছিল আজকের থেকে একদমই আলাদা। আর ওই পরিবেশের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার এই অসাধারণ প্রতিভার আসল রহস্য। এই যে দেখুন, তার জীবনকালটা ছিল মোটামুটি ১৫৪০ থেকে ১৬০০ সালের মধ্যে। আর এই সময়টা ছিল যাকে বলে মঙ্গল কাব্যের স্বর্ণযুগ। তখন সাহিত্যে দেবদেবীদের মাহাত্ম্য প্রচার করাটাই ছিল মূল বিষয়। তবে এত বড় একজন কবিরও তো একটা শুরু ছিল, তাই না? একদম সাধারণ এক পরিবারে তার জন্ম। বাবা ছিলেন হৃদয় মিশ্র আর মা দৈবকী, আর তাদের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্যা নামের একটা শান্ত সবুজ গ্রামে। কিন্তু ভাববেন না যে তার জীবনটা খুব সহজ ছিল। একদমই না। বরং তার জীবনে এমন এক ঝড় আসে যা তাকে নিজের চেনা জগৎ, নিজের বাড়িঘর ছাড়তে বাধ্য করে। আর এখান থেকেই কিন্তু শুরু হয় তার জীবনের আসল লড়াই, এক কঠিন যাত্রা। সময়টা ছিল ১৫৭৫ সাল। এই একটা বছর তার পুরো জীবনটাকেই উলটপালট করে দিয়েছিল। তখনকার শাসকের অত্যাচার, সমাজের টালমাটাল অবস্থা, সব মিলিয়ে তিনি বাধ্য হয়েছিলেন তার প্রিয় দামুনিয়া গ্রাম, তার জন্মভিটে ছেড়ে চলে যেতে। কিন্তু কথায় আছে না, প্রত্যেক রাতের পরেই দিন আসে। তো ভিটেমাটি হারিয়ে ফেলার পর মুকুন্দরামের জীবনেও ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করে। শুরু হয় তার জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায়। দেখুন, সবকিছু হারিয়েও তিনি কিন্তু ভেঙে পড়েননি। প্রথমে মেদিনীপুরের আররা গ্রামে আশ্রয় নিলেন। এরপর সেখানকার জমিদারের ছেলের গৃহশিক্ষক হিসেবে কাজ শুরু করলেন। আর তার জ্ঞান আর প্রতিভা দেখে জমিদার রঘুনাথ রায় এতটাই মুগ্ধ হলেন যে তাকেই নিজের সভাকবি বানিয়ে নিলেন। ভাবা যায়? আর ঠিক এই সময়েই এই রাজসভার আশ্রয়ে জন্ম নিল বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি, চণ্ডী মঙ্গল কাব্য। আর এই একটা কাব্যই তাকে এনে দেয় এক বিশাল সম্মান। সেই সম্মানটা কি ছিল জানেন? জমিদার রঘুনাথ রায় তাকে কবি কঙ্কন উপাধি দেন, মানে কবির হাতের কঙ্কন বা চুড়ি। এটা ছিল তার প্রতিভার এক বিরাট স্বীকৃতি, যা তার নামের সাথে চিরদিনের জন্য জুড়ে গেল। এইখানেই হলো মুকুন্দরামের আসল কামাল। ভাবুন একবার, যে যুগে সবাই শুধু দেবদেবীদের নিয়ে লিখছে, সেই যুগে দাঁড়িয়ে তিনি তার লেখার কেন্দ্রে নিয়ে এলেন আমাদের মতো সাধারণ রক্তমাংসের মানুষকে, তাদের সুখ দুঃখ, দৈনন্দিন জীবনকে তুলে ধরলেন। আসলে নিজের ভিটে মাটি হারানোর কষ্টটাই হয়তো তাকে সাধারণ মানুষের যন্ত্রণাটা আরও ভালোভাবে বুঝতে শিখিয়েছিল। তার আসল সুপার পাওয়ার ছিল তার অবজারভেশন, মানে তার চারপাশের জগৎটাকে দেখার ক্ষমতা। সাধারণ মানুষের জীবনযাপন, তখনকার সমাজ ব্যবস্থা, এমনকি প্রকৃতির ছোটখাটো জিনিস, সবকিছুকে তিনি যেন একটা ক্যামেরার মতো নিজের লেখায় ধরে রাখতেন, একেবারে জীবন্ত করে তুলতেন। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এত বছর পর আজ আমরা কেন মুকুন্দরামকে নিয়ে আলোচনা করছি? বাংলা সাহিত্যে তার আসল অবদানটা ঠিক কি? উত্তরটা খুব সহজ কিন্তু গভীর। তাকে বলা হয় বাংলা সাহিত্যের ঔপন্যাসিকদের অগ্রদূত। কারণটা হলো তার কাব্যের মধ্যে গল্প বলার যে ভঙ্গি, চরিত্রগুলোকে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন আর বাস্তবের যে ছোঁয়াটা দিয়েছেন, সেটাই কিন্তু পরবর্তীকালে বাংলা উপন্যাসের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল। জানেন, তাকে অনেকে দুঃখবাদী কবিও বলেও ডাকেন। কেন? কারণটা হলো তিনি সেই সময়ে দাঁড়িয়েও সাধারণ মানুষের কষ্ট আর সংগ্রামের ছবিটা কোনো রকম ফিল্টার ছাড়াই একেবারে সত্যিটা তুলে ধরেছিলেন। এটা কিন্তু সে যুগে খুব সাহসের কাজ ছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সোজা কথায়, একজন ভালো উপন্যাসিকের যা যা গুণ থাকা দরকার তার সবই কিন্তু মুকুন্দরামের মধ্যে ছিল। ওই যে বললাম, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা, একটা ড্রামাটিক টাচ আর গল্প বলার দারুণ ভঙ্গি, এই তিনটে জিনিসই তাকে তার সময় থেকে কয়েক কদম এগিয়ে রেখেছিল। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যে কবি মানুষের কষ্টকে এত নিখুঁতভাবে, এত সততার সাথে তুলে ধরেছেন, তাকে কি আমরা শুধু দুঃখবাদী বলবো, নাকি তিনি আসলে সত্যিকারের মানবতাবাদী? কি মনে হয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?